নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য রিয়েলিটি। আজকের এই আলোচনা শুরু করার আগে একটা প্রশ্ন আপনার মাথায় আসতেই পারে। জাপান মানে তো একটা শান্তিপ্রিয় দেশ, একটা শান্তির নীতি মেনে চলা দেশ, তাহলে হঠাৎ কেমন বদল হলো যে সেই দেশটাই আজ নিজেকে গ্লোবাল ডিফেন্স এক্সপোর্টার হিসাবে দাঁড় করানোর চেষ্টা করছে? এমন একটা সময় ছিল যখন জাপান নিজের নিরাপত্তার জন্য প্রায় পুরোপুরি ইউনাইটেড স্টেটের ওপর নির্ভর করত। অস্ত্র রপ্তানি করা তো অনেক দূরের কথা, নিজেদের বড় কোনো অফেন্সিভ মিলিটারি ক্যাপাবিলিটিও রাখতো না। সম্প্রতি জাপান তাদের বহুদিনের সেই পলিসি, যেখানে তারা ওয়েপন এক্সপোর্ট করবে না, সেটা প্র্যাকটিক্যালি তুলে দিয়েছে। এখন তারা শুধু নিজেদের জন্যই অস্ত্র বানাবে না, বরং বিশ্ববাজারে অস্ত্র বিক্রির দিকেও এগোচ্ছে। ভাবুন তো, প্রায় 7 থেকে 8 দশক ধরে রাখা একটা অবস্থান হঠাৎ করে এভাবে বদলে ফেলা। প্রথমত, রাশিয়া ইউক্রেন ওয়ার। এই যুদ্ধের কারণে আমেরিকা আর ইউরোপের অস্ত্র ভান্ডার অনেকটাই চাপের মধ্যে আছে। তারা ইউক্রেনকে এত বেশি অস্ত্র দিচ্ছে যে নিজেদের স্টক মেনটেন করাই কঠিন হয়ে যাচ্ছে। এর ফলে গ্লোবাল মার্কেটে একটা গ্যাপ তৈরি হচ্ছে, আর জাপান সেই গ্যাপটাকেই ফিল করার সুযোগ নিচ্ছে। দ্বিতীয়ত, ওয়েস্ট এশিয়ার অস্থিরতা। মিডল ইস্টের যুদ্ধ, অয়েল রুটের সমস্যা, সাপ্লাই চেইন ডিসরাপশন, এই সব কিছু মিলিয়ে গ্লোবাল ডিফেন্স ডিমান্ড বেড়েই গেছে। আর জাপান বুঝেছে এটাই সঠিক সময় নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে সামনে নিয়ে আসার। কিন্তু সবচেয়ে বড় কারণটা কি জানেন? সেটা হচ্ছে চায়না আর তাইওয়ানের মধ্যে চলতে থাকা টেনশন। এই টেনশন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ না, এটা পুরো ওয়েস্ট এশিয়া রিজনের স্টেবিলিটিকে প্রভাবিত করছে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আগেই সতর্ক করে বলেছিলেন, যদি তাইওয়ান অস্থির হয়ে যায় তাহলে পূর্ব চীন অঞ্চলে সমস্যা তৈরি হতে পারে, আর সেটার প্রভাব সরাসরি জাপানের নিরাপত্তার ওপর পড়বে। আর এই কারণে জাপান এখন শুধু ডিফেন্সিভ পস্টারেই থাকতে চাইছে না, বরং প্রোটেক্টিভ হয়ে উঠেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে, অর্থনীতি। জাপান চায় তাদের প্রতিরক্ষা শিল্প আবার নতুন করে শক্তিশালী হয়ে উঠুক। তারা আর সবকিছুতেই আমেরিকা বা ইউনাইটেড স্টেটের ওপর নির্ভর করে থাকতে চায় না। নিজেদের একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখান থেকে তারা সামরিকভাবে যেমন শক্তিশালী হবে, তেমনি অর্থনৈতিক দিক থেকেও লাভবান হবে। এবার আসি ভারতের প্রসঙ্গে। জাপান তাদের সবচেয়ে আধুনিক নৌ যুদ্ধজাহাজের একটি মোগামি ক্লাস ফ্রিগেট ভারতকে অফার করেছে। এখানে শুধু কেনার বিষয় নয়, বরং একসাথে তৈরি করা, প্রযুক্তি হস্তান্তর, সবকিছুই প্রস্তাবের মধ্যে রয়েছে। সহজ করে বললে, মেক ইন ইন্ডিয়া মডেলে যৌথভাবে কাজ করার প্রস্তাব। এই জাহাজগুলো তৈরি করে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ, যারা বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য প্রতিরক্ষা উৎপাদন সংস্থা। আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই অফারটা কি ভারতের নেওয়া উচিত? কারণ ভারত তো নিজেই আধুনিক ফ্রিগেট তৈরি করতে পারে, তাহলে তাদের নিজস্ব প্রযুক্তি এবং প্রকল্প ইতিমধ্যেই বেশ শক্তিশালী। তাহলে কেন অন্য দেশ থেকে প্রযুক্তি নেওয়ার কথা ভাববে ভারত? এখানেই আসল বিশ্লেষণটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে যায়। একদিকে ভারত যদি এই চুক্তিতে যায়, তাহলে তারা জাপানের অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির অ্যাক্সেস পাবে। এর ফলে ভারতের নৌ ক্ষমতা আরও আধুনিক হয়ে যাবে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের উপস্থিতি আরও শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু অন্যদিকে একটা নির্ভরতার ঝুঁকিও থেকে যায়, কারণ প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পূর্ণ স্বনির্ভর হওয়াটাই সব দেশের চূড়ান্ত লক্ষ্য। তাই এই সিদ্ধান্তটা কোনো একটা সাধারণ চুক্তি নয়, এটা একটা দীর্ঘমেয়াদী কৌশলগত হিসাব। সব মিলিয়ে জাপান যে পথে এগোচ্ছে, সেটা শুধু তাদের নিজেদের ভবিষ্যৎই বদলাবে না, বরং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্যেও বড় পরিবর্তন আনতে পারে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্নটা আপনাদের জন্য, জাপানের এই নতুন আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতি, এটা কি সত্যি স্থিতিশীলতা আনবে, নাকি ভবিষ্যতে আরও উত্তেজনা বাড়াবে? এর সঙ্গে জাপান আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, তারা শুধু যুদ্ধজাহাজ বিক্রি করতেই চায় না, বরং পুরো সাপ্লাই চেনটাই ভারতের সঙ্গে যৌথভাবে তৈরি করতে চায়। মানে এমনভাবে কাজ করবে যাতে এই প্রকল্পটা সরাসরি ভারতের নেভাল এক্সপেনশন প্ল্যানের সাথে মিশে যায়। আপনারা তো জানেনই, ভারত এখন খুব দ্রুত নিজের নৌবাহিনী বাড়াচ্ছে। 2035 সালের মধ্যে ভারত মহাসাগর অঞ্চলে অনেক বড় সংখ্যায় যুদ্ধজাহাজ মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। আর এই বিষয়টাই মাথায় রেখে জাপান বলছে, আমরা শুধু প্রযুক্তি দেব না, উৎপাদন থেকে শুরু করে দীর্ঘমেয়াদী সহায়তা সবকিছুতেই পাশে থাকবো। এবার যদি আমরা এই ফ্রিগেটের স্পেসিফিকেশন দেখি, তাহলে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। যে মোগামি প্লাস ফ্রিগেটের কথা বলা হচ্ছে, তার ডিসপ্লেশন প্রায় 5500 টনের মতো।
গতি 300+ নটস, সাথে খুবই দ্রুত। এতে ক্রু লাগে মাত্র 90 জন, আর এর রেঞ্জ প্রায় 10,000 নটিক্যাল মাইল। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, এই বেসিক স্পেসিফিকেশনগুলো খুব একটা আলাদা নয়, কারণ ভারতের নীলগিরি ক্লাস ফ্রিগেটেও মোটামুটি এই ধরনের ক্ষমতা দেখা যায়। মানে শুধু সংখ্যার দিক থেকেই দেখলে মনে হবে জাপান এমন কিছু নতুন দিচ্ছে না যা ভারত আগে থেকেই পারে না। তাহলে আসল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা লুকিয়ে আছে কিছু বিশেষ বৈশিষ্ট্যে। প্রথমত অটোমেশন। সাধারণত এই ফ্রিগেটে প্রায় 1050 জনের ক্রু লাগে, কিন্তু মোগামি ক্লাস ফ্রিগেটে 90 জনেই কাজ হয়ে যায়, কারণ এখানে অত্যাধুনিক অটোমেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এআই ভিত্তিক সিস্টেম, স্মার্ট কন্ট্রোল, সব মিলিয়ে জনবল অনেক কম লাগে। দ্বিতীয়ত সেল ডিজাইন। এই যুদ্ধজাহাজগুলো শত্রুপক্ষের রাডারে ধরা পড়া খুবই কঠিন, যা অত্যাধুনিক নৌযুদ্ধে বড় সুবিধা। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাল্টি মিশন ফ্লেক্সিবিলিটি। তো মোগামি ক্লাসে শুধু মিসাইল নয়, এর সাথে ইউএভি, এমনকি জলের নিচে ড্রোন মোতায়েন করারও ক্ষমতা রয়েছে। মানে এটা শুধু একটা মিসাইল ক্যারিয়ার নয়, এটা একটা কমপ্লিট মাল্টি রোল প্ল্যাটফর্ম। এখন প্রশ্ন, এই অফারটা এখন কেন? এর উত্তরটা লুকিয়ে আছে ইন্দো প্যাসিফিক রিজনে। আজকের দিনে চীন খুব দ্রুত নিজের রাইভাল প্রেশার বাড়াচ্ছে। শুধু সাউথ চায়না সিতেই না, পুরো ইন্দো প্যাসিফিক এবং ইন্ডিয়ান ওশান রিজনেও তাদের অ্যাক্টিভিটি বেড়েই যাচ্ছে। এই পরিস্থিতিতে জাপান চায় তার পার্টনার দেশগুলোর সাথে সখ্যতা বাড়াতে। তাই তারা আগেই অস্ট্রেলিয়ার সঙ্গে ডিল করেছে, আর এখন ইন্ডিয়ার সাথেও ডিফেন্স কোঅপারেশন আরও ডিপ করতে চাইছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিয়ার জন্য অফারটা কতটা লাভের? সোজা কথায় বললে, ক্যাপাবিলিটির দিক থেকে ইন্ডিয়া অলরেডি অনেকটা এগিয়ে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি এই ডিলটা নেওয়া উচিত? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।